হ্যালো স্টুডেন্ট, তোমাদের যাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং 2021 সালে তোমরা এইচএস পরীক্ষা দেবে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ মাত্র কয়েকটা প্রশ্ন আছে, তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে ফেলতে পারো, আগে থাকতে রেডি করতে পারো ভালো করে বুঝে শুনে, তাহলে কিন্তু তোমরা 40 নম্বর অবশ্যই কমন পাবে, এখান থেকে কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে প্রশ্নগুলো আলোচনা করছি অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায় তারপরের অধ্যায় এইভাবে কিন্তু আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে প্রথমে প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নটা এবছরের জন্য 2021 সালের জন্য, সেটা তোমরা অবশ্যই জানো যে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। কি বললাম? বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। কি বললাম? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে লেখো। তাহলে কি? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, এই 1 নম্বর অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্ন আমি রেখেছি। এই 4টে প্রশ্ন যদি তুমি করতে পারো 1 নম্বর অধ্যায় থেকে, তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি একটা অবশ্যই তুমি কমন পাবেই। পরের প্রশ্নটা দেখে নাও, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা ও সতেই বিশ্বায়নের পক্ষে এবং বিপক্ষে যুক্তি। তারপরে আমাদের বড় প্রশ্ন আসে অধ্যায় 5 থেকে, অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে। এই মাঝে যে 2, 3, 4 এইগুলো থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, এইগুলো থেকে কেবলমাত্র ছোট প্রশ্ন থাকে। ঠিক আছে, অধ্যায় 5-এর যেসব প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। অধ্যায় 5-এর প্রথম প্রশ্ন ভালো করে শোনো, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা কর। এই প্রশ্নটা এই 2 নম্বর অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর অধ্যায়ে যেরকম বিশ্বায়ন গুরুত্বপূর্ণ, 2 নম্বর অধ্যায়ে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো। আর তারপরের প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো। কি বললাম? মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো। কি বললাম? গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ গান্ধীবাদটা তোমাদের লিখতে হবে। তাহলে কি বললাম? যে গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার মূল সূত্র বা বৈশিষ্ট্য, অর্থাৎ গান্ধীবাদটা তোমাদের কিন্তু লিখতে হবে ওই ক্ষেত্রে। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর অধ্যায় থেকে 5টা প্রশ্ন রেখেছি। লাস্টের প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমাদের বলবো যারা ভালো স্টুডেন্ট, অর্থাৎ টার্গেট রাখছো তোমরা যে আমাদের 96%, 7% নাম্বার পেতে হবে, তাদের বলবো শেষের প্রশ্নটাও তোমরা কিন্তু করবে। লাস্টের প্রশ্ন আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এটা নিয়ে টিকা লিখতে বলছে একটা। ঠিক আছে, এবারে আমরা 6 নম্বর অধ্যায়ে যেসব প্রশ্নগুলো আছে সেইগুলো দেখে নেব। ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শুনবে। 6 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন আছে তোমাদের যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। কি বললাম? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। এর সাথেই আছে এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তারপরের প্রশ্ন দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। কি বলছি? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। তারপরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। কি বলছি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। আর ওর সাথেই লিখবে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাম্য নয় মন্তব্যটি ব্যাখ্যা করো। যে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সেটা কাম্য নয়, সেই মন্তব্যটা ব্যাখ্যা করতে বলছে। এই 6 নম্বর অধ্যায়ে 4 দাগের প্রশ্ন তোমরা একটু শোনো। 4 দাগের প্রশ্ন যেটা আছে, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলীগুলি আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কাজ। তারপরে 5 দাগের প্রশ্ন 6 নম্বর অধ্যায় থেকে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। পরে 6 নম্বর অধ্যায় থেকে 6 দাগের প্রশ্ন, এখান থেকে তোমাদের 6টা প্রশ্ন করতে হবে।
তাও আমি বলে দেবো, এর মধ্যে থেকেও বেছে দেবো প্রশ্ন, কিন্তু আগে যারা একদম ভালো স্টুডেন্ট আছো, ভাবছো যে আমরা 96-7% পেতে পারি, তারা কিন্তু এই 6টা প্রশ্নই করবে। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? ওর সাথেই বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলতে পরের অধ্যায় থেকে 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের মাত্র 2টো প্রশ্ন রেখেছি। এই 2টো প্রশ্ন করলেই যথেষ্ট, এখানে আর বেশি ভাবতে হবে না। এই 2টো প্রশ্ন শুনে নাও। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। যারা একটু কম পড়াশোনা করবে ভাবছো, তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই এই অধ্যায় থেকে করবে, যে প্রধানমন্ত্রীর যে প্রশ্নটা, প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, ওই অধ্যায়ের আরেকটা প্রশ্ন আছে, 7 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা শুনে নাও। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ঠিক আছে, তারপরের অধ্যায় অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে এবারে আমরা কি প্রশ্ন আছে দেখে নেব। দেখো, 8 নম্বর অধ্যায় থেকে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ, ঠিক আছে, উভয় কক্ষ। উভয় কক্ষ মানে কি বলতো? ভারতের পার্লামেন্টের 2টো কক্ষ থাকে, একটা থাকে লোকসভা আর একটা থাকে রাজ্যসভা। এই লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্কটা আলোচনা করতে বলছে। তারপরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। কি বললাম? লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। তারপরের প্রশ্ন ওই অধ্যায় থেকেই, অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকেই, বিধানসভা বা পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। অধ্যক্ষ আর স্পিকার একই ভাষা, বিধানসভা বা পশ্চিমবঙ্গের অধ্যক্ষ একই ব্যাপার। তারপরে ওই 8 নম্বর অধ্যায় থেকে 4টে প্রশ্ন রেখেছি, শেষ প্রশ্নটা একটু শুনে নাও। ভারতের পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। কি বললাম? ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। এবারে আমাদের 9 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে। 10 নম্বর অধ্যায় কিন্তু কোনো বড় প্রশ্ন থাকে না, মনে রাখবে, সেখান থেকে কেবলমাত্র ছোট প্রশ্ন থাকে। 9 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে শুনে নাও। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি বললাম? ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল আজকের আমার সাজেশানটা। আশা করি তোমরা যদি এই কটা প্রশ্ন ভালো করে মুখস্থ করতে পারো বা ভালো করে আত্মস্থ করতে বলো, আমি মুখস্থ করতে বলবো না, ভালো করে বুঝে যদি মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। আর যদি লিখতে পারো, এখান থেকেই প্রশ্ন কিন্তু কমন আসবে, 40 নম্বরের প্রশ্ন, কোনো সন্দেহ নেই। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে, সব কটা প্রশ্নই কমন পাবে, অর্থাৎ 100%ই কমন পাবে যদি এই কটা প্রশ্ন তোমরা করে নিতে পারো। আরেকটা কথা, যে আমি অনলাইন কোচিং ক্লাস করাচ্ছি, এটা আগের মাস থেকে অনলাইন কোচিং ক্লাসটা হচ্ছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তাহলে অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। অনলাইন কোচিং ক্লাসে আমি তো এই প্রশ্নগুলো সবই করিয়ে দেবো, এছাড়াও বাড়তি কিছু প্রশ্ন করাবো। হ্যাঁ, আরেকটা কথা, অনলাইন কোচিং ক্লাসে শুধু বড় প্রশ্ন করানো হয় না, ছোট প্রশ্নও তোমাদের করানো হয়। অর্থাৎ তোমরা যদি অনলাইন কোচিং ক্লাসটা নাও, তাহলে তোমাদের অতটা ভালো করে বই যদি নাও পড়তে চাও, মিডিয়াম যারা স্টুডেন্ট আছো, তোমাদের বইও পড়তে লাগবে না। অর্থাৎ তোমাদের যতগুলো ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন করানো হবে, তোমরা কিন্তু সেখান থেকেই কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আর অন্য কোনো বইপত্র ঘাঁটার বা অন্য কিছু দেখার আর প্রয়োজন পড়বে না, কারণ সেখানে আমি তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস করাবো। একটা থাকবে ছোট প্রশ্নর ক্লাস, একটা থাকবে বড় প্রশ্নর ক্লাস। এবং আমরা 1 মাস যতটা পড়লাম, অর্থাৎ 1 মাসে যতটা পড়াশোনা করলাম, সেটা অনুশীলন করার জন্য, অর্থাৎ আমরা নিজেদেরকে বোঝার জন্য, আমরা পরের মাসের ফার্স্ট উইকে আমরা কিন্তু 20 নম্বরের মক টেস্ট দেব, অর্থাৎ তোমাদের 20 নম্বর করে মক টেস্ট নেব। এইভাবে আমরা কিন্তু এগোচ্ছি। অনলাইন কোচিং ক্লাসটা হচ্ছে, তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তাহলে অ্যাডমিশান নিতে পারো। এখানে কিন্তু মাসে 200 টাকা করে লাগছে, ঠিক আছে। সপ্তাহে 2টো ক্লাস পাচ্ছ, তার জন্য মাসে কেবলমাত্র 200 টাকা করে লাগছে ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞানের জন্য। আরেকটা কথা, যারা ভাবছো যে আমরা অনলাইন কোচিং ক্লাস নিতে পারবো না, তাদের বলবো, তোমরা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা জানো যে আমি পর্যাপ্ত পরিমাণে ভিডিও আপলোড করে রেখেছি। সেখানে তোমরা প্লেলিস্টে যাও, এই সাজেশানের মধ্যে অনেক অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে। কিন্তু তোমাদের বলবো, যদি তোমরা অনলাইন কোচিং ক্লাসটা নাও, তাহলে কিন্তু একটা সুবিধা হবে, কারণ তোমরা ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। এছাড়া তোমাদের
পরীক্ষা অবধি আমি কিন্তু গাইড করতে পারবো, ঠিক আছে। আর তোমরাও বুঝবে যে আমরা যখন ফ্রিতে একটা জিনিস পাই সেটার তেমন গুরুত্ব থাকে না। তোমরা যদি একটা পয়সা দিয়ে কোনো জিনিস নাও সেটাকে কিন্তু আরও গুরুত্ব সহকারে সেটাকে বোঝার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে। সুতরাং তোমরা বলবো যাদের সামর্থ্য আছে অনলাইন কোচিং ক্লাস করার তারা কিন্তু অবশ্যই অনলাইন কোচিংয়ে অ্যাডমিশান নিয়ে নাও। তোমাদের জন্য খুব কমই পয়সা রাখা হয়েছে, 200 টাকা করে রাখা হয়েছে মাসে। আর আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটা কিন্তু সংগ্রহ করবে। আমার নাম্বারটা তাও একবার বলে দিচ্ছি, 9123005218। আরেকবার রিপিট করছি, হ্যাঁ, 9123005218। এইটা আমার মোবাইল নাম্বার। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো।